এদের এতটা ভয়, এরা ভাবতেছে যে শিবিরের কাছে অনেক অস্ত্র আছে এবং হচ্ছে ওরা এই রুমে ঢোকা মাত্র হচ্ছে ওদেরকে গুলি করা হবে বা হচ্ছে কোবানো হবে। ওরা আমাকে মানে ওরা হচ্ছে আমার পিছনে, আমার হাতের নিচ দিয়ে ওদের পিস্তল তাক করা, তারপর হচ্ছে আমাকে দুজন মানে ঢাল হিসাবে ব্যবহার করে ওরা ভিতরে ঢুকতেছে গেটে। আমি মানে এই সিচুয়েশন আমি জাস্ট একটু হাসলাম মনে মনে যে মানে কতটা অজ্ঞ হইলে আমাদের সম্পর্কে এত মানে বাজে ধারণা নিয়ে থাকে। গেট একটা নিচতলা থেকে খোলাইছে, চিল্লাফাল্লা বলতে এত সাউন্ড করে নাই। এর মধ্যে ওদেরকে চাবি দিচ্ছে না ভাড়াটিয়া, যে নিচতলায় যে ভাড়াটিয়া, কেন আমি চাবি দিব, আপনাদের পরিচয় দেন। তো ওরা কইতেছে আমরা ডিবির লোক। কইতেছে ডিবির লোক তো ভুয়া বাঘ মানে ভুয়া কার্ডও নিয়ে আসে, আপনারা পুলিশ নিয়ে আসেন। এখানে ওদেরকে দেরি করাইলো। এর মধ্যে সে সাকলাইন আবার আমাদের এই মানে থানায় ফোন দিয়ে থানার যে ডিউটিরত অফিসার ছিল তাকে খুব গালিগালাজ করলো, একবারে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করে বললো যে টিম পাঠা, মানে এরকম একটা টাইম দিল যে দ্রুত টিম পাঠা। দেশের যে অর্থ বিনিয়োগ করা এভাবে ওদের অপচয়, এটা আমার কাছে খুবই অপছন্দনীয় মনে হয়েছে আমার। তো ওখানে যাওয়ার পরে মুজাহিদ যখন দেখলাম মুজাহিদের সাথে আরও দুইটা বাচ্চা ছিল, মেহেদি এবং জুয়েল, একবারে খুবই ছোট, ক্লাস 8-9 বাচ্চা। এদেরকেও ধরে নিয়ে আসছে একসাথে। 4 মাস 10 দিন টোটাল একবারে একসাথে ছিলাম আমরা, মোট 3টা কারাগারে। তারপরে ওই সময়ে আমরা তো বের হয়ে আসলাম আমাদের স্বাভাবিক কার্যক্রম। এরপরে আবার আপনি যদি বলি 2015-তে আমরা একদিন রাস্তায় যুবলীগের এক সন্ত্রাসী আমাদের জুরেন থেকে, আমাদের বাসার নিকটবর্তী জায়গা থেকে একটা আমাদের সাংগঠনিক কর্মসূচি ছিল। আমি রাস্তার পাশে দাঁড়ানো, কর্মসূচি যখন শুরু হয় নাই, সে ধরে আমাকে পুলিশে দিয়ে দিল। মানে ওদের কাছে মনে হয় যে টাকনুর উপরে জামা কাপড় পরা মানে হচ্ছে যে এরা জামাত করবে বা একটু নামাজি টামাজি লাগবে, এরা শিবির করবে, এরকমটা ওদের। আমার টাকনুর উপরে প্যান্ট ছিল, আমি আসরের নামাজ পড়ে বেরোইছি মসজিদ থেকে, এসে রাস্তার পাশে দাঁড়াইলাম, বলি গেছে সন্ত্রাসী আমাকে ধরে নিয়ে পুলিশে দিল। থানা থেকে পুলিশ আমাকে জেলে পাঠাইলো, কোর্টে পাঠাইলো, কোর্টে রিমান্ড চাইলো, রিমান্ড মঞ্জুর হয়নি। এটা অনেক পুরাতন একটা মামলা ছিল আসলে, মানে ওদের কাছে আমাদেরকে দেওয়ার মতো কোনো মামলাই ছিল না। বারবার হচ্ছে মানে সারা দেশের একই চিত্র ছিল আর তাকেই ধরছে, কোনো না কোনো মামলা দিয়ে দিতেছে। তো ওখান থেকে আমার ওইবারে ওই দ্বিতীয় যাত্রায় আমার খুবই অল্প দিন জেলে থাকতে হয়েছে, সেটা 2 মাস ছিল মাত্র। আর এর মাঝে আর কোনো তেমন চোখে পড়ার মতো মানে আমার খুব বেশি জুলুম হয়েছে আমার উপর এরকম না, কিন্তু প্রতিনিয়ত আমরা আতঙ্কের মধ্যে দিয়ে থাকাটা, এটা প্রতিনিয়ত থাকে। সাংগঠনিকভাবে পরবর্তীতে 2টা থানা সভাপতি হইলাম। এটা হচ্ছে আপনার 2015-16 পরে আর যাত্রাবাড়ি এবং শ্যামপুর থানা সভাপতি ছিলাম। ইসলামী ছাত্র শিবিরের মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি এবং শ্যামপুর থানার আলাদা আলাদা বছরে। সর্বশেষ 18-তে আমি যাত্রাবাড়ি থানার সভাপতি আর কি। 18 সালে নির্বাচনের আগের সময়ে আমাদের মহানগর সভাপতি সহ, আমাদের মহানগর সভাপতি ছিলেন শাফিউল আলম ভাই সহ আমাদের মহানগরী এইচআরডি সম্পাদক সফিউল্লাহ ভাই, দুজনকে অ্যারেস্ট করছে ডিবি অ্যারেস্ট করে গুম করে রাখছে। আমরা এই ব্যাপারে জানি না, সাথে আরও 2জন ছিল আর কোথায় রাখছে আমরা জানি না। আমরা ওই সময় 18 সালটা এমন একটা সাল ছিল যে সালে প্রচুর পরিমাণে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এবং বিভিন্ন জায়গায় অজ্ঞাতনামা লাশ পাওয়া যেত। আমরা মানে সাধারণ মানুষ এটা বুঝতো যে এটা বিচার বহির্ভূত হত্যার একটা দৃশ্য। আর আমরা মোটামুটি 8-9 দিন পর্যন্ত শাফিউল ভাইকে পাওয়া যায় নাই, মানে আমরা জানতে পারি নাই খোঁজ। এর মধ্যে সাংগঠনিকভাবে 2 দফা প্রতিবাদ মিছিল হয়েছে, মানে প্রশাসনের কাছে জবাব চায়। 12 নম্বর দিনে পুরো ঢাকা শহরের, ঢাকা দক্ষিণ সিটিতে ছাত্র শিবিরের ওদের কাছ থেকে মানে ওদের কাছে থাকা ইনফরমেশনের আলোকে ওরা একটা ফাঁদ বসাইছে ডিবি থেকে, এটা সরাসরি আমরা সেই ফাঁদের একটা অংশ। আমি তখন যাত্রাবাড়ি থানার সভাপতি ছিলাম। আমার 2জন অ্যাসোসিয়েট মেম্বার ক্যান্ডিডেট ছিল, হাবিব এবং হচ্ছে রোকন। মূলত হাবিবকে আমি সর্বশেষ বলছিলাম যে তোমার সিমটা বন্ধ, সচেতনতার জন্য সিমটা বন্ধ করে রাখো, বন্ধ করে চলে আসো, কিন্তু ওরে সচেতন করে আমি আমার সিমটা খোলা রাখছি। আর রোকন নামে একটা ছেলে ছিল, রোকনকে মানে ওদের একটা, আমি গ্রেপ্তার হওয়ার পর জানতে পারছি রোকনের উপর ওদের একটা আলাদা মানে ছিল, যে আকর্ষণ ছিল, যে শিবিরের রোকন। নর্মালি রোকনটা তো জামাতের, কিন্তু ডিবির কাছে আমাদেরকে যে টিম অভিযান পরিচালনা করছে, হ্যাঁ, ও রোকনুজ্জামান নাম না, শিবিরের রোকনও। আমার কাছে মনে হলো যে আমি এত ইম্পর্টেন্ট না, আমি থানার সভাপতি, কিন্তু আমার অধীনস্থ একজন জনশক্তি ছিল রোকনুজ্জামান, ও ইম্পর্টেন্ট। আমাকে ধরার জন্য ওদের ভাষ্য মতো ওরা আমাকে ওই দিন যেদিন আমি গ্রেপ্তার হই 3টা থেকে ওরা আমার পিছনে অভিযান শুরু করছে, মানে ট্রেসিং করা শুরু করছে আমাকে, ওদের 2টা টিম। আমি 3টায় তখন আমাদের যে এলাকায় যিনি এমপি ছিলেন ওনার সাথে আমি একটা সোশ্যাল ওয়ার্কেও সময় দিতাম। ওই সোশ্যাল প্রতিষ্ঠানে হয়ে আমরা এমপির সাথে একটু বসছিলাম। এমপির অফিস হওয়ার কারণে নর্মালি এমপির অফিস তো অনেক লোক থাকে, সেখানে ট্রেস করা সম্ভব হয় না। আমরা 4টা থেকে মোটামুটি 4:30 5:30 পর্যন্ত এমপির অফিসে ছিলাম। ওনার সাথে মিটিং করে আমাদের কথাবার্তা শেষ করে ওনাকে নিয়ে বের হয়ে এসে, তার আবার সমাবেশ ছিল, সে সমাবেশে গেলে তার আমাদেরকে এক্সিটটা আইডেন্টিফাই করাটা খুবই কঠিন। তো ওইখান থেকে আমরা আবার সব কাজ শেষ করে মোটামুটি 8টার দিকে একটা
কফি শপে বসলাম। আমার মানে ওই ফাউন্ডেশনের কিছু ভাই বেরাদার সহ আমরা কফি শপে বসলাম। আমার সাথে আরও 4 জন ছিল। তো আমরা কফি খাওয়া অবস্থায় এর মধ্যে আইসা এই সিভিল ড্রেসে 4-5 জন আইসা আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তাকে হচ্ছে বললো যে মাহবুব সাহেব কিনা। সে বললো যে হ্যাঁ আমি মাহবুব সাহেব। আমরা মানে তার মধ্যে একবারও চিন্তা ছিল না যে আমার বন্ধুর কারণে আমার কোনো ক্ষতি হতে পারে। তারা সাধারণ আর কি, আমাদের সাংগঠনিক না। তো সে বললো যে ভাবছে যে ফাউন্ডেশনে কাজ করে, সামাজিক কাজ করে, যে কেউ যে কোনো সহযোগিতার জন্য খোঁজ নিতে পারে। সে এসে বললো যে এই নাম্বারটা কার, আমার পার্সোনাল নাম্বারটা দেখা যেতে বলতেছে যে। তো সে আবার একটু চালাক হওয়ার কারণে সে ভাবছে যে নিঃসন্দেহে প্রশাসনের কেউ হবে। সে বললো যে নাম্বার আমি চিনি না। এই কথা বলার সাথে সাথে সে হচ্ছে ফোন দিছে। ফোন মানে এটা বহুল আলোচিত পরিমণির সেই সাকলাইনের কথা বলতেছি। সাকলাইন হচ্ছে অভিযানের লিডিং দিছিল আর কি আমাকে ধরার জন্য। তো এখানে জিজ্ঞেস করার সাথে সাথে বলতে যে চিনি না। তো ও আবার সাথে সাথে ফোন দিতে, ফোন দেওয়ার সাথে সাথে ওর মানে ওর নাম্বার দিয়েই ফোন দেওয়ার সাথে সাথে লেখা হচ্ছে যে ফ্রেন্ড, এবং ফোন যেটা বাজতো সেটা হচ্ছে কফি শপের টেবিলের উপরে। মানে এমন একটা থাপড় দিল আমার ফ্রেন্ডকে, ও দাঁড়াতে মানে ওর শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আমার ফ্রেন্ডের, কিন্তু সাকলাইনের সে থাপ্পড় খায়া সাথে দাঁড়ার থেকে পড়ে গেছে সে। তো আমাকে যখন আইডেন্টিফাই করতে পারলো, এখানে তো আর মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং আমাকে বলতেছে যে তোর পিছনে 3টা থেকে সময় দিতেছি, তুই বহুত খাটাইছিস আমারে। তো ওইখান থেকে আমি ছিলাম, আমার সাথে ফাউন্ডেশন রিলেটেড আরও 4-5 জন আমার ভাই বেরাদার ছিল। ওরা সবাই হচ্ছে সংগঠনের বাইরের পার্ট, ওইখানে শুধু সাংগঠনিক আমি, আমাদের ইতিম ছাত্র শিবিরের। তো ওদেরকে সবাই আমাদেরকে গ্রেপ্তার করা হলো রাত 8:30টার দিকে। 8:30টার পর থেকে ওদের সাথে আর আমার যোগাযোগ নেই। আমার ফ্রেন্ডের সাথে একসাথে নিয়ে গেলো আমাদেরকে ওদেরকে কোথায় রাখা হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে আলাদা এক জায়গায় রাখা হয়েছে ডিবি অফিসে, মিন্টু রোডে। সেখান থেকে আমাকে যথেষ্ট পরিমাণ বেদরক মারধর করা হলো। মারধর করার পরে ওরা 11টার দিকে আমাকে নিয়ে অভিযানে বাইরে হলো। বলতেছে যে মারধরের ধরনটা মানে ওইখানে যে রুমে আমাকে মারধর করা হয়েছে, সে এখানে 2 জনকে দিয়ে হচ্ছে আপনার বাঁশের যে মোটা লাঠিগুলো আছে, বেতের বলা যায়, শোয়া হচ্ছে আপনার পায়ের যে মানে পিছনের সাইডে যে ইগুলো আছে, মাংসগুলো আছে, এই জায়গায় হচ্ছে মাইর দেওয়া, মানে ওই দিন মাইরটা বেশি দেওয়া হয়েছে আমাকে। আমি হাঁটতে পারতেছিলাম না, মানে এক দফা মাইর দেওয়ার পরে আমার তো একবারে কাহিল অবস্থা। বললো যে তোদের মহানগরীর সেক্রেটারির বাসায় যাব, আর তোর সেক্রেটারি মুজাহিদের বাসায় যাব। আমি বললাম যে আমি বাসা চিনি না। ওরা বলতেছে যে না চিনলে সমস্যা না, আমরা চিনি। তোদের ওই মহানগর সভাপতি ছিল না সাফিউল তো নাই এখানে। সাফিউল ভাইয়ের একটা ঘটনা, আমরা যখন বাইরে ছিলাম আর কি, মানে তখন আমি অ্যারেস্ট হইনি, মানে প্রতিদিনই শুনতাম যে ওই শীতলক্ষায় 2 জন লাশ ভেসে উঠছে। আমাদের আতঙ্ক কাজ করতো। আমাদের সাংগঠনিকভাবে মহানগরের সেক্রেটারি ছিল মাসুদ তারিফ ভাই, বলতো যে অমুক জায়গায় খোঁজ নেন আমাদের ভাইরা কিনা। মানে প্রতিনিয়তই আমরা এই আতঙ্কগুলো থাকতাম। তো ওইখানে যাওয়ার পর আমি প্রথম শুনলাম সাফিউল ভাইয়ের নামটা, যে তোদের মহানগর সভাপতি সাফিউল কিন্তু নাই। একটা কাজ করছে, তার মানে কি তাইলে সাফিউল ভাইকে মেরে ফেলছি কিনা, এরকম একটা আমার মাথায় কিন্তু কাজ করতো। আমার শরীর একবার ঠান্ডা হয়ে যাওয়া ধরছে এই কথাটা শোনার পরে। বললো যে তোকে সেক্রেটারির বাসাও ওই এলাকায়, আমাদের মহানগর সভাপতি সেক্রেটারির বাসা একই এলাকায় ছিল, ধোলাইপাড়। আমাকে নিয়ে চলে আসলো, বললো যে তুই এই বাসায় একদিন আসছো, সেটা আমরা জানি। সেখানে সাকলাইন নিজে উপস্থিত ছিল, আমার সাথে 2 গাড়ি 2টা হাইস ওদের টিম সদস্যরা আসছে। এসে বলতেছে যে একবারে মানে মহানগর সেক্রেটারির বাসার কাছাকাছি এসে বলতেছে যে এখানে কোথাও তোদের সেক্রেটারির বাসা আছে, আমরা জানি। মানে এখানে পৌঁছাতে মোটামুটি 1টা বেজে গেছে, রাতের গভীর রাত, এলাকাটা নীরব। ওরা বলতেছে যে এই আশেপাশে কোথাও তোদের বাসা, মানে তোদের ওই সেক্রেটারির বাসা, ওইখানে নিয়ে যা, তুই বাসায় গেছিস, তুই চিনোস। তো ওরা যেভাবে আমার কনফার্ম করে বলতেছে যে এই এলাকাতেই বাসা, তার মানে আমি আসলে ওইখানে আর না চেনানোর কোনো সুযোগ নেই। তা আমি বললাম চলেন নিয়ে যাবো ওদেরকে, আমি বললাম। ওরা এতটা ভয় পেয়েছে, গাড়ির ভিতরে ঢুকে না, রাস্তাগুলো একটু চিকন, মানে যে এলাকাটা যুক্তিবাদের গলি দোলাইপাড়, তো ওদের হাইস ঢুকতেছে না। তো ওরা একটু দূরেই গাড়িটা থামাইছে। ওদের আতঙ্কটা এমন, মানে ওরা আসলে অন্যায় করলে যে মানুষের ভয় থাকে সেটা আমার মানে ওই সময় উপলব্ধি হইতেছিল। 2 জন আমাকে এমনভাবে ধরছে যাতে এলাকার মানুষ বুঝতে না পারে যে এখানে কোনো অভিযান হবে। তো আমার হাতে কিন্তু হ্যান্ডকাপ পরে, কিন্তু 2 জনের পকেটে আমার মানে 2 জন এমনভাবে বোঝা যাবে না যে আমাকে ধরে নিয়ে দিতেছে। তা আমি বাসা পর্যন্ত নিয়ে গেলাম। ওরা এতটা ভীতু এবং এতটা ইসলামী ছাত্র শিবিরকে এতটা মানে সন্ত্রাসী মনে করে, যেটা আসলে খুবই আমার কাছে বাজে মনে হয়েছে। যে আমাদের সম্পর্কে ওদের কোনো কনসেপ্টই নেই, আমরা মানে কোন সংগঠন, কীভাবে আমাদের সংগঠন কাজ করে, এদের কোনো ধারণাই আমার কাছে মনে হয় যে ওদের অন্তত নাই। আমাদের মহানগর সেক্রেটারির বাসা ছিল 3 দোতলায়। আমরা দোতলায় উঠলাম, ওঠার পর রাতের একটা, স্বাভাবিকভাবে তো গেট খোলার কোনো নাই। তো
তো এখান দিয়ে বারবার গেট টেট নক করে চিল্লাফাল্লা করে গেট একটা নিচতলা থেকে খোলাইছে। চিল্লাফাল্লা বলতে এত সাউন্ড করে না, এর মধ্যে ওদেরকে চাবি দিচ্ছে না ভাড়াটিয়া, যে নিচতলায় যে ভাড়াটিয়া কেন আমি চাবি দিব, আপনাদের পরিচয় দেন। তো ওরা বলতেছে আমরা ডিবির লোক। বলতেছে ডিবির লোক তো ভুয়া মানে ভুয়া কার্ডও নিয়ে আসে, আপনারা পুলিশ নিয়ে আসেন। এখানে ওদেরকে দেরি করাইলো। এর মধ্যে সে সাকলাইন আবার আমাদের এই মানে থানায় ফোন দিয়ে থানার যে ডিউটিরত অফিসার ছিল তাকে খুব গালিগালাজ করলো, একবারে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করে বললো যে টিম পাঠা, মানে এরকম একটা টাইম দিল যে দ্রুত টিম পাঠা। টিমও আসলো। এর মধ্যে এর গেট খোলার ব্যবস্থা হলো, আমরা উপরে উঠলাম। দোতলায় ওঠার পরে বাহির থেকে তালা মারা ছিল মহানগর সেক্রেটারির বাসা, না সরি বাহির থেকে তালা মারা না, ভিতরে লাগানো ছিল। এখন ভিতরে লাগা দেখে গেট নক করতেছে, খুলতেছে না। এখন ভাঙতে হবে গেট, ভাঙার জন্য তো বাড়িওয়ালার অনুমতি লাগবে। বাড়িওয়ালারে ডাকলো, ডাকায় বলছে যে গেট খোল, কাদেরকে ভাড়া দিছিস, মানে খুব গালিগালাজ করে বাড়িওয়ালাকে খুব গালিগালাজ করতেছে। সাকলাইন নিজে গালিগালাজ করে বলতেছে গেট খোল, কাদেরকে ভাড়া দিছিস, জঙ্গি টঙ্গি ভাড়া দিতেছে এই সেই। তো বাড়িওয়ালা একটা সময় গেট খোলার অনুমতি, ভাঙার অনুমতি দিয়েছে, শাবল টাবল দিল, ভাঙলো গেট। এদের এতটা ভয়, এরা ভাবতেছে যে শিবিরের কাছে অনেক অস্ত্র আছে এবং হচ্ছে ওরা এই রুমে ঢুকা মাত্র হচ্ছে ওদেরকে গুলি করা হবে বা হচ্ছে কোবানো হবে। ওরা আমাকে মানে ওরা হচ্ছে আমার পিছনে, আমার হাতের নিচ দিয়ে ওদের পিস্তল তাক করা, তারপর হচ্ছে আমাকে দুজন মানে ঢাল হিসাবে ব্যবহার করে ওরা ভিতরে ঢুকতেছে গেটে। আমি মানে এই সিচুয়েশনে আমি জাস্ট একটু হাসলাম মনে মনে, যে মানে কতটা অজ্ঞ হইলে আমাদের সম্পর্কে এত মানে বাজে ধারণা নিয়ে থাকে। তো রুমে ঢোকা হলো, আমাদের কয়েকজন ভাই ছিল ওখানে। তো ভাগ্য ভালো যে পিছনে গেট, মানে পিছনে গেট বলতে বারিন্দায় যে এসি লাগানোর যে জানলা থাকে সে জানলা ছিল, ভাইরা জানলা দিয়ে বের হয়ে গেছে, কিন্তু ওরা বুঝতে পারে না। এটা মানে ডিবি আসার পরেই ঘটনা। তো ওইখানে আসার পরে থানা পুলিশও আছে, ডিবিরও একটা বিশাল টিম আছে, সব মিলে ওরা ওই বাসায় উপর্যুপরি ভাঙচুর করলো। ওইখানে আমাদের মহানগর সেক্রেটারি যেহেতু বাসা, ওইখানে আমাদের একজন প্রকাশনা সম্পাদক ছিল, প্রকাশনা সম্পাদকের কাছে নর্মালি অর্থের ব্যবসা থাকে। সেখানে নগদ যা টাকা পাইছে সবগুলো ওরা লুটে নিয়ে নিল, ভাঙচুর করে আমাকে নিয়ে ওরা চলে গেল। আমি অবাক হয়ে গেলাম যে ওদের আরেকটা টিম হচ্ছে যাত্রাবাড়ি, আমি তখন তো যাত্রাবাড়ি থানায় কাজ করি, যাত্রাবাড়ি থানার সাংগঠনিক ছাত্র শিবিরের ছিত্রিবড়ি জড়িত একটাই থানা অফিস ছিল, সেই থানা অফিসে ওরা অভিযান চালাবে। তো ওই অভিযানে ওদের হচ্ছে ওইখানে বাসায় যাবে, আমারও বলতেছে মুজাহিদ, মানে আমার সেক্রেটারির নাম ছিল মুজাহিদ আর কি, বলতেছে যে মুজাহিদ কই। আমি বললাম যে মুজাহিদের বাসা আমি চিনি না। কয় তোর অফিস তুই চিনিস না, মুজাহিদরা আমার লোক ধরে নিছে আর কি। সাকলাইন আমার বলতেছে হাইচ উঠানোর পরে। যাত্রাবাড়ি থানার পিছনে বিবির গেছে 4 নম্বর গলি, গাড়ি দুইটা এসে থামলো, মুজাহিদরা ধরে নিয়ে আসলো। মুজাহিদ দেখে আমি রীতিমতো অবাক। যদি অপরাধীদের পিছনে ব্যবহার করতো আমাদের দেশের অনেক অপরাধ কমে যেত, কিন্তু এটা শুধু আমাদের মতো সাধারণ মানুষের প্রতি দেশের যে অর্থ বিনিয়োগ করা এভাবে ওদের অপচয়, এটা আমার কাছে খুবই অপছন্দনীয় মনে হয়েছে আমার। তো ওখানে যাওয়ার পরে মুজাহিদ যখন দেখলাম মুজাহিদের সাথে আরও 2টা বাচ্চা ছিল, মেহেদি এবং জুয়েল, একবারে খুবই ছোট, ক্লাস 8-9 বাচ্চা, এদেরকেও ধরে নিয়ে আসছে। এখন ওদের অভিযান হচ্ছে, ওদের মোট 3টা টিম, আমাকে সহ যে 2টা টিম অভিযান করতে আসছে, আর ওই যে আমাদের অফিসে যে আরেকটা টিম গেল, এই মোট 3টা টিম মিলে এখন ওদের মেন ইন্টেনশন হচ্ছে শিবিরের রোকন ধরতে হবে। তো শিবিরের রোকন ধরার জন্য কিছুক্ষণ আগে একবার মহানগর সেক্রেটারির বাসায় গিয়ে তো পায় নাই, রাতের মোটামুটি 2:30-3টা বাজে ওরা রোকনকে ধরার জন্য রোকনের বাসার নিচে মুজাহিদ যে তার সহযোগিতায় আমরা সবাই মিলে গেলাম। মুজাহিদরে নিয়ে বাইরে গেল, বললো যে মুজাহিদরে বললো যে তুমি বাসা চিনিয়ে দাও, বাসা চিনিয়ে দিল। তো ওরা আগের ভুলটা আর করতে চায় না, ওরা এবার করছে কি চারপাশে ব্যারিকেড দিয়ে যাতে না যেতে পারে, একবারে পুরো একটা পরিবেশ তৈরি করে তারপরে অভিযান চালাই রেখেছে। হাস্যকর বিষয়, ওই ছেলেটা মাত্র অ্যাডমিশন টেস্ট দিবে, রোকন দিয়ে ছেলেটা, ও অ্যাডমিশনের পড়াশোনা করে অ্যাডমিশন টেস্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওদিন মেবি পাকিস্তানে খেলা ছিল, রাতে 3টা পর্যন্ত ছেলে খেলা দেখে মাত্র ঘুমাইতে যাবে এমন সময় ওদের কাছে গেট নিয়ে নক দিয়ে পরে ধরে নিয়ে আসছে।